অনেকের প্রশ্ন ছাত্রদলের আয়ের উৎস কি? ৫ই আগস্টের পূর্বে কিন্তু ছাত্র শিবির প্রাসঙ্গিক ছিল না। এই ৫ই আগস্ট ঘটার পরে যে নিষিদ্ধ হওয়ার পরে ছাত্রলীগও এখন প্রাসঙ্গিক না। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি। আমরা দেখেছি সমাজ কল্যাণ অনুষদের উনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। যারা আজকে শিবির করতেছে তারা এই গেস্ট রুমগুলো করাইছে এবং এই গেস্ট রুমে তাদের মেসেজের যে ধরনগুলো আজকের গেস্ট রুমে থাকতে হবে, প্রোগ্রামে থাকতে হবে, না হলে দেখে নিবে, না হলে তাকে নির্যাতন করা হবে এবং হল থেকে বের করে দেবে। আমরা এগুলো দেখেছি। শিবির হিসাবে যাদের আত্মপ্রকাশ ঘটেছে তাদের অধিকাংশই কোনো না কোনোভাবেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই রামিসার ধর্ষণ এবং হত্যাকারীর সর্বোচ্চ সাথে মৃত্যুদণ্ড চেয়েছেন, সেখানে এর থেকে আর বড় চাওয়া নেই। জনাব তারেক রহমান বাংলাদেশের ম্যাজিক ম্যান। প্রিয় দর্শক, ফেস দ্য পিপলের ঈদ আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান। আজকে আমাদের ঈদ আড্ডায় অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি খুরশেদ আলম সোহেল। আজকে আমরা কথা বলবো তার সাথে। ঈদ মুবারক খুরশেদ আলম সোহেল, কেমন আছেন? ফেস দ্য পিপলকে এবং আপনাকেও ঈদ মোবারক, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আপনাদেরকে। আপনাদের সামনে ছাত্র দলের নতুন যেই কমিটি, সেই কমিটি নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনায় আপনার নামও আলোচনায় রয়েছে। তো যদি নেতৃত্ব পান তাহলে ছাত্র দলকে কোথায় নিয়ে যেতে চান? দেখুন, ছাত্রদল বাংলাদেশের একটা সর্বাধিক জনপ্রিয়, শিক্ষার্থীদের একটা জনপ্রিয় ছাত্র সংগঠন, বৃহৎ সংগঠন। কমিটি গঠন একটা সাংগঠনিক প্রক্রিয়া। এখানে কমিটি যখন মেয়াদ শেষ হয়েছে, নতুন কমিটি হবে, নতুন নেতৃত্বে। আমিও একজন প্রত্যাশী, সে আরও অনেকে প্রত্যাশী রয়েছে। দীর্ঘ সময় যে প্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আমাদের অনেক সহযোদ্ধা রয়েছে। আচ্ছা, মূলত ছাত্র দলের যে নেতৃত্ব নির্বাচনী যে প্রক্রিয়াটা, সেটা আসলে কেমন? মানে কিভাবে ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা টপ 5 নির্বাচিত হয়, সেটি যদি একটু বলতেন। এটা হচ্ছে, আপনি ধরেন দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রামে কাদের ভূমিকা কী ছিল এবং শিক্ষার্থী বান্ধব আন্দোলনে কী ভূমিকা ছিল। জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি সিদ্ধান্ত নেবেন ছাত্রদলের নেতৃত্বে কারা আসবেন। সিলেকশন পর্যায়ে সেখানে আমাদের পূর্বে যা ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বে যারা ছিলেন তাদের পরামর্শ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাংগঠনিক অভিভাবক জাতীয়তাবাদী ছাত্রদলের তারেক রহমান, উনি সবার সম্পর্কে অবগত। জি, আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম বড় একটি সংগঠন। তো এই জাতীয়তাবাদী ছাত্র দলের আসলে আয়ের উৎসটা কি? যদি আমি স্পেসিফিকভাবে যদি বলি, তাহলে আপনারা বিভিন্ন সভা সমাবেশ বা প্রোগ্রাম যে করেন, এটার আসলে আয়টা আসে কোথা থেকে? অনেকের প্রশ্ন ছাত্রদলের আয়ের উৎস কি? আপনি দেখেন, ছাত্রদল বৃহৎ সংগঠন। এখানে ছাত্রদলের অনেক নেতাকর্মী রয়েছেন, পূর্বে যারা দায়িত্ব পালন করেছেন ছাত্রদলের, তারা এখন নিশ্চয়ই ছাত্রদলে নেই। তারা দেশের দ্বারা অনেকেই এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বিভিন্ন সময় বিএনপির অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন, তারা ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত। আমাদের ছাত্রদলের আমরা যারা রয়েছি তারা প্রত্যেকেরই আমাদের কোনো না কোনো বড় ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক রয়েছে এবং আমাদের ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক প্রত্যেকের সাথে আমাদের সম্পর্কটা অনেক ভালো। তারা যখন প্রতিষ্ঠিত, তারা আমাদেরকে বিভিন্ন সময় যখন সংগঠনের প্রয়োজনে আমরা তাদের কাছে যাই, তারাই আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন। এবং এর পাশাপাশি আমাদের পরিবার রয়েছে, আমাদের আত্মীয় স্বজন রয়েছে, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমাদের বন্ধুবান্ধব যারা অনেকেই ভালো জায়গায় রয়েছেন, আমাদের আত্মীয় স্বজন যারা ভালো জায়গায় রয়েছেন, যে কোনো সময় তাদের কাছ থেকেই আমরা আর্থিক সাপোর্টটা পেয়ে থাকি। আচ্ছা, বর্তমান ডাকসুর যে নেতৃবৃন্দ, অর্থাৎ ডাকসুর কার্যক্রমকে কেমন দেখেন? এবং ডাকসুর যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে তারা যে কমিটমেন্ট দিয়েছেন সেটার 3 গুণ কিন্তু তারা বাস্তবায়ন করেছেন, এটা তাদের পক্ষ থেকে তারা বলছেন। তো আসলে ডাকসুর কার্যক্রমকে কেমন দেখছেন? বাংলাদেশে তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি, কিন্তু বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তাদেরকে ডাকসুর দায়িত্ব দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা দায়িত্ব দিয়েছেন, জাতীয়তাবাদী ছাত্রদল সকল বিতর্ককে এড়িয়ে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে এবং বাংলাদেশের রাজনৈতিক স্বার্থেই আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু এরই প্রেক্ষিতে আমরা দেখেছি ডাকসু নির্বাচনে, আপনারা যদি দেখেন ডাকসু নির্বাচন যারা বিপি, জিএস, এজিএস সহ যে পূর্ণ প্যানেল রয়েছে, তাদের কাজ ছিল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রত্যেকটা যৌক্তিক অধিকার নিয়ে কাজ করা এবং তারা প্রত্যেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের নিজস্ব শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা ম্যান্ডেট দেওয়া ছিল। সেই
অনুযায়ী তারা কাজ করবে। কিন্তু আমরা দেখেছি তারা নির্বাচনে, যে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হয়েছে সর্বশেষে ডাকসুর বিপি, উনি ডাকসুর বিপির দায়িত্ব পালন না করে উনি গিয়েছেন নির্বাচনে একটা দলের পক্ষ হয়ে কাজ করার জন্য। তো সে জায়গা থেকে ডাকসুকে বিতর্কিত করা হয়েছে এবং ওনারা যে সমস্ত অঙ্গীকার দিয়েছিলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে, ওনারা যদিও বলে থাকেন যে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে এবং আপনাদের মাধ্যমে তারা তাদের যে সমস্ত কিছু, বিশেষ করে কিছু সম্পাদক বলেছেন যে তারা যে সমস্ত অঙ্গীকার করেছিলেন শিক্ষার্থীদের সাথে তারা তার থেকে অনেক বেশি করেছেন, কিন্তু দৃশ্যমান আমরা দেখেছি তার কিছুই করেননি। ওনারা হ্যাঁ করেছেন, ওনারা ডাকসুর ভবন, যে ভবনে তারা বসেন সেই ভবনে কিছু সেন্ট্রাল এসি করেছেন, তারা সেখানে বসেছেন। আর ওনারা আরও কিছু কাজ করেছেন, একটা দলের পক্ষ হয়ে তারা আরেক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কিছু মব তৈরি করেছেন এবং অন্যান্য ছাত্র সংগঠনের বিপক্ষে ওনারা অনেক বেশি অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে ডাকসুর প্রতিনিধিদের কাছে কোনোভাবে এটা প্রত্যাশিত না। জি জি, আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে আমরা দেখেছি যে অতীতে আপনি কিন্তু ছাত্রলীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন, বিশেষ করে ক্যাম্পাসে নির্যাতনের শিকার হয়েছেন। যদি আপনি ছাত্র দলের কেন্দ্রীয় পদে যদি যান, তাহলে ছাত্র লীগের সাথে আপনার আচরণ কেমন হবে? তাদেরকে কি ক্ষমা করে দিবেন না অন্য কোনো কিছু? ছাত্রলীগ দীর্ঘ সময়, যে 17 বছরের যে প্যাসিবাদী শাসন আমল, ছাত্রলীগ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এবং আমিও না, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। হল দখল, সিট বাণিজ্য, ক্যান্টিনে ফ্রি খাওয়া এবং হলগুলোর বিভিন্ন দোকানপাটে ফ্রি খাওয়া সহ ক্যাম্পাসে শিক্ষার যে পরিবেশ, কোনো পরিবেশ ছিল না। আমরা বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল যখন ক্যাম্পাসগুলোতে সাংগঠনিকভাবে এসেছি, যতবার এসেছি প্রতিবারই ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। 5ই আগস্টের পূর্বে কিন্তু বাংলা ছাত্র শিবির প্রাসঙ্গিক ছিল না। এই 5ই আগস্ট ঘটার পরে ছাত্রলীগ যে নিষিদ্ধ হওয়ার পরে ছাত্রলীগও এখন প্রাসঙ্গিক না। অতএব যেটা ক্লোজ হয়ে গেছে, যেটা প্রাসঙ্গিক না, সে ছাত্রলীগের বিষয়ে এখন তাদের সাথে কীরকম আচরণ হবে, তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে, এটা আসলে না বলার মতো কিছু নেই। যদি কখনো তারা যেভাবেই তারা কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে, এটা আইন যদি কখনো সিদ্ধান্ত নেয়, তারা যদি আইনি প্রক্রিয়া আবার কখনো ফেরত আসতে পারে, যদি এই দেশের ছাত্র সমাজ, এই দেশের মানুষ যদি তাদেরকে ক্ষমা করে, তখন এটা চিন্তা করে দেখা যাবে তাদের সাথে সম্পর্ক কেমন হবে। আচ্ছা, আমরা দেখতে পাই যে অনেকে বলছেন যে ছাত্রলীগ ফিরে আসছে, অর্থাৎ ছাত্র শিবিরের মাধ্যমে। এটা আপনাদের পক্ষ থেকেও বলা হচ্ছে বা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি। তো এই কথাটা কতটুকু সত্য? এটা অযৌক্তিক না, অনেকটাই যৌক্তিক। আমি একটু আগে বলেছিলাম যে ছাত্রলীগ 5ই আগস্টের পূর্বে ছাত্র শিবির প্রাসঙ্গিক ছিল না। তখন তারা কোথায় ছিল? আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছিলাম। দায়িত্ব পালন করাকালীন সময় 2022 থেকে 2024, তখন আপনাদের মনে থাকার কথা, ফ্যাসিবাদ বিরুদ্ধে একটা ছাত্র ঐক্য হয়েছিল। ওই ছাত্র ঐক্যের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কাউকেও আমি খুঁজে পাই নাই এবং অনেকভাবে অনেক চেষ্টা করেছি খুঁজে পাওয়ার, তাদের আমরা কখনোই খুঁজে পাই নাই। পরবর্তীতে এই যে 5ই আগস্টের পরের যে রাজনীতিতে আমরা দেখেছি, তারা যাদের আত্মপ্রকাশ 5ই আগস্টেরও প্রায় 2 মাস পরে তাদের আত্মপ্রকাশ ঘটেছে। বিশেষ করে আমরা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর যে ভিপি এবং জিএস, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আপনাদের বদলতে আমরা দেখেছি সাদিক কায়েমের ছাত্রলীগের সাথে যথেষ্ট সম্পর্ক এবং বিভিন্ন মিছিল মিটিংয়ের এবং আমাদের ছাত্রদলকে প্রতিহত করার অনেক প্রোগ্রামে তার অংশগ্রহণ, তার ছবি ভিডিও ফুটেজ রয়েছে। ফরহাদ জিএস, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি। আমরা দেখেছি সমাজ কল্যাণ অনুষদের উনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ওনার ছাত্রলীগের যে সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের, তার সাথে অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যেই কয়জন নেতাকর্মী আত্মপ্রকাশ ঘটেছে বিভিন্ন হল সংসদে যারা রয়েছেন, তাদেরও অনেকে ছাত্রলীগের সাথে আমরা দেখেছি সম্পৃক্ততা রয়েছে। হলে আমরা দেখেছি আমাদেরই ছাত্রদলের সহযোদ্ধারা, ছোটো ভাইরা, ওরা
যে বিগত ফ্যাসিবাদ আমলে যে গণরুম গেস্ট রুমের যে বিষয়টা, সেই গেস্ট রুমে যারা আজকে শিবির করতেছে তারা এই গেস্ট রুমগুলো করাইছে, এবং এই গেস্ট রুমে তাদের মেসেজের যে ধরনগুলো, আজকের গেস্ট রুমে থাকতে হবে, প্রোগ্রামে থাকতে হবে, না হলে দেখে নেবে, না হলে তাকে নির্যাতন করা হবে এবং হল থেকে বের করে দেবে, আমরা এগুলো দেখেছি। এর বাইরে যদি আপনি দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা, ছাত্রলীগের যে ভদ্রলোক প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে আমরা ছাত্রলীগের হয়েই স্লোগান দিতে দেখেছি, এই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এছাড়া অনেক সংগ্রাম। এছাড়া আপনি যদি চিটং বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্রলীগের অনেক বড় নেতা, তিনিও ছাত্র শিবিরের নেতা হিসাবে আবির্ভাব ঘটেছে। যতগুলা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি ছাত্র শিবির হিসাবে যাদের আত্মপ্রকাশ ঘটেছে তাদের অধিকাংশই কোনো না কোনোভাবেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। আমরা কিছুদিন আগে দেখেছি যে মিরপুরে রামিসা নামক এক শিশুকে কিন্তু ধর্ষণ করা হয়েছে। এরপরে কিন্তু সেই ভিকটিমের বাসায় কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু গিয়েছিলেন, এবং যাওয়ার পর আমরা দেখেছি যে তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এটার বিচার তিনি করবেন। কিন্তু এর আগে আমরা কিন্তু বিগত 17 বছর আমরা দেখেছি বাংলাদেশের কোথাও যাই হোক না কেন সেখানে কিন্তু ভিকটিমকে কিন্তু গণভবনে কিন্তু নিয়ে যাওয়া হতো। সেই কালচার থেকে কিন্তু আমরা এখন কিছুটা হলো মুক্তি পেতে যাচ্ছি। তো তারেক রহমানের এই ধরনের কাজকে কিভাবে দেখছেন? মানে তারেক রহমান কি বাংলার ম্যাজিক ম্যান? জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের এদেশের মানুষ দীর্ঘ সময় পরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকার চেয়েছিল, তারেক রহমান সেই সরকার মানুষের ভোটে নির্বাচিত। উনি নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিদিনই এই দেশের মানুষকে নতুন করে কিছু চমক দেখাচ্ছেন। উনি এই বাংলাদেশে যখন আসছিলেন, যেদিন আসছিলেন সেদিন উনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। উনি ওনার ওই প্ল্যান অনুযায়ী প্রতিদিনই বাংলাদেশের মানুষকে কোনো না কোনো নতুন কিছু দেখাচ্ছেন। তো উনি বাংলাদেশের ম্যাজিক ম্যান, আপনি বলেছেন, আমরাও বিশ্বাস করি জনাব তারেক রহমান বাংলাদেশের ম্যাজিক ম্যান। উনি আমাদের নেতা, ওনাকেই অনুকরণ করেই আমরা রাজনীতি করি। ওনাকে যখন দেখি মানুষ, ওনার জনপ্রিয়তা এবং ওনার সাথে মানুষের সাথে সম্পৃক্ততা, এটা আমাদের অনেক কলিজায় লাগে, আমাদের দিনের লাগে। এর থেকে স্বাচ্ছন্দ্য এবং আনন্দ আর হওয়ার কিছুই নেই। কারণ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আমরা এই তারেক রহমানের জন্যই রাজনীতি করেছি। আমরা বলেছি যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তিনি এসেছেন বাংলাদেশের বীরের মতো এসেছেন। উনি এই বাংলাদেশের মানুষই ওনাকে নেতৃত্ব দিয়েছেন, ওনাকে ভোটের মাধ্যমেই বাংলাদেশের নেতা বানিয়েছেন, ওনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। উনি বাংলাদেশের মানুষকে ধারণ করেই এই বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে যাচ্ছেন প্রতিদিনই নতুন কিছু। রামিসা, এর মধ্যে যদি একটা কথা বলতে, প্রত্যেকটা দর্শন, এই দর্শনগুলাই আসলেই অনেক হৃদয় বিদারক। বিশেষ করে তার মধ্যে শিশু দর্শন, রামিসার মতো কোমলমতি শিশুরা যখন দর্শিত হয় কিছু অমানুষ দ্বারা, নরপিশাচের দ্বারা, আমরা প্রত্যেকটা দর্শনেরই বিচার চাই। শুধু রামিসা নয়, বাংলাদেশের যতগুলা দর্শন, বাংলাদেশের আদালতে এত বেশি পরিমাণে দর্শনের মামলা দীর্ঘ সময় ধরে যে আইনি প্রক্রিয়া যে লড়তে হয়, এটা আসলে অনেক বেশি লেন্থি প্রসেস। এই লেন্থি প্রসেসটাকে বিশেষ করে শিশু দর্শনের বিষয়ে এটাকে অনেক দ্রুত করতে হবে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে। রামিসার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, রামিসার বাসায় গিয়েছেন, তার বাবা মাকে সান্ত্বনা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন উনি রামিসার বিচার খুব দ্রুত সময়ের মধ্যে হবে, সেটা 1 মাস সময় দিয়েছেন উনি। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আদালতে চার্জশিট জমা হয়েছে এবং আসামিকে সাথে সাথে ধরা হয়েছে, আদালতে চার্জশিট দেওয়া হয়েছে, এবং কি বিচারটা প্রক্রিয়াধীন। খুব অল্প সময়ের মধ্যেই রামিসার সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই রামিসার ধর্ষণ এবং হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন, সেখানে এর থেকে আর বড় চাওয়া নেই। অবশ্যই যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশে আইনের শাসন এবং ন্যায়ের ইনসাফের শাসনই প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা দর্শন, শুধু দর্শন নয়, প্রত্যেকটা অপকর্মের বিচারই হবে বাংলাদেশে। আমরা ন্যায় পরায়ণের বাংলাদেশ চাই, ইনসাফের বাংলাদেশ চাই। উনি বলেছেন সাম্য মানবিক ভ্রাতৃত্বের বাংলাদেশ। উনি সাম্য মানবিক ভ্রাতৃত্বের বাংলাদেশ গঠনের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। আচ্ছা, আমরা নির্বাচনের আগে তারেক রহমান যখন বলেছিলেন যে তিনি হচ্ছে এদেশের মানুষকে, বিশেষ করে পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেবেন, তখন কিন্তু বিরোধী দল থেকে বলা হয়েছে এই ফ্যামিলি কার্ড ভুয়া, অর্থাৎ এটি কিন্তু দেওয়া হবে না। কিন্তু এখন আমরা দেখছি যে তারেক রহমান সেটি কিন্তু শুরু করেছেন। তো এই প্রক্রিয়াটি কি সফলভাবে কি সম্পন্ন হবে কি না?
মনে হয়? আপনি দেখেন উনি শুধু ফ্যামিলি কার্ড না, উনি প্রতিশ্রুতি দিয়েছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড এবং আমাদের মসজিদের ইমাম এবং মুয়াজ্জেমেরও ভাতা, সম্মানী ভাতা দেওয়া হবে। তো এই নির্বাচনের পরপরই 19 দিনের মাথায় সম্ভবত উনি প্রথম ফ্যামিলি কার্ডটা মানুষের মাঝে পৌঁছায় দিয়েছেন। প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়ন হচ্ছে। শুধু ফ্যামিলি কার্ড না, প্রত্যেকটা কৃষক কার্ডও দেওয়া হয়েছে, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ভাতাও, সম্মান ভাতাও দেওয়া হয়েছে। উনি বাংলাদেশকে